নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা। এবং আজকের এই যে ভিডিও কিন্তু এই ট্রান্সফার উইন্ডো ট্রান্সফার নিউজ নয়। আজকে যে আলোচনাটা আমরা করতে চলেছি সেটা খুবই দুঃখজনক, হতাশার এবং ক্ষোভ প্রকাশের জায়গা আপনাদের জন্যেও। কারণ আপনারা জানেন কয়েকদিন আগেই আমরা একটা শো করেছিলাম যেখানে ইগর স্টিম্যাচ, ভারতের সদ্য প্রাক্তন হওয়া কোচ, ফুটবল কোচ, তিনি কিন্তু একাধিক অভিযোগ এনেছিলেন এবং একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এআইএফএফ এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সম্পর্কে। এবং তারপরেই আপনারাই কিন্তু কমেন্টে জানাচ্ছেন এবং আমরাও চাইছিলাম যে কোনোদিন কোনো জিনিস এক পক্ষ তো হয় না, একপাক্ষিক হতে পারে না, দুপক্ষেরই একটা জিনিস জেনে আমাদের আলোচনায় বসা উচিত। তো সেদিন আমরা কথা বলেছিলাম ইগর স্টিম্যাচ কী বলেছেন সেই বিষয়ে। আজকে কিছুক্ষণ আগেই আমাদের কাছে কিন্তু মেল এসে আইএফএফের তরফে যে ইগর স্টিম্যাচ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলি কতটা ঠিক এবং এআইএফএফের নিজস্ব কি মন্তব্য আছে এই বিষয়ে, সেই সব নিয়েই আমাদের ছোট্ট আলোচনা। আমি কিছু পয়েন্ট যেগুলো আমরা এইটুকু সময়ের মধ্যে তুলে ধরে, বিশাল বড় কপি আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে হয় না হাতে হয়তো আপনারা পেয়েও যাবেন। কিন্তু মেন পয়েন্ট আমি সাইফদার সাথে আলোচনা। সাইফদা, প্রথম আমার যেটা মনে হয় যে কন্ট্রাক্ট দিয়ে শুরু করি। আমরা বলি না যে এত দামি একজন কোচ, এআইএফএফ এর $30,000 মান্থলি 3,60 লাখ। হ্যাঁ, অভাবনীয় একটা ডিল আর কি। আমার মনে হয় এত টাকার কোনো মানে হয় না। প্রথমত $30,000 মাসে ছিল এবং সেটা বাড়িয়ে $40,000 করতে ছিল ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, যেটা এখানে যেটা লেখা আছে, ফেডারেশন যেটা বলছে, ফেডারেশনের পক্ষ থেকে যে বক্তব্য জানানো হয়েছে যে গত ফেব্রুয়ারি থেকে চুক্তি রিনিউ করার কথা বলা হয়েছিল ইগরের পক্ষ থেকে, বাট সেটা ফেডারেশন মানেনি। এবং ফেডারেশন এআইএফএফ সহসভাপতি মিস্টার হরিশের প্রেসিডিয়ামে যে আলোচনা হয় সেখানে এক্সিটের যে আলোচনা হয় সেটা হচ্ছে রানিং মাস এবং তার সঙ্গে আরো 2 মাসের টাকা দিয়ে ইগরের বিদায় হবে। এবং এখানে দেখা যায় তাহলে কি 90,000 ইউএসডি দিয়ে ইগরের বিদায় ঘটবে, কিন্তু সেটা সম্ভব হয়নি, কেননা ইগর সেটা মানছে না। এবং এই জায়গাতে প্রবলেম কি হয় যে লাস্ট যে এই যে লেখাটার উপরে যে রয়েছে, লাস্ট যে কুয়েত ম্যাচ ছিল, আমাদের সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ ছিল, তার আগে ইগরের একটা আইনি চিঠি আসে, লয়ারের একটা আইনি চিঠি আছে, সেখানে বলে যে ইগরকে মিসকোট করা হয়েছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, এবং এই মিসকোটটা করা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। এবং তখনই ফেডারেশন আন্দাজ করে যে ডালমে কুচ কালা হ্যাঁ, কিছু একটা তো প্রবলেমের মধ্যে চলছে। সম্পর্কটা আমার মনে হয় একটু আগে থেকে খুব একটা ভালো জায়গায় ছিল না, একদমই তাই। এই হচ্ছে বিষয়। এবং যেটা এআইএফএফ এর তরফে বলা হয়েছে যে স্টিম্যাচ বারবার কি বলতেন যে সভাপতি কল্যাণ চৌবে তার সাথে কথা বলতেন না, দেখা করতেন না, সময় দিতেন না। কিন্তু এআইএফএফ এর এই যে অফিশিয়াল বোধহয় 8টা মিটিং হয়েছে, এখানে যেটা বলছে ডেট দিয়ে গত 1.5 বছরে, মানে 1.5 বছরের মধ্যে 1.5 বছরে অফিশিয়াল 8খানা অফিশিয়াল মিটিং হয়েছে এবং সেই মিটিংগুলোর ডেট কবে কি সব এখানে লেখা আছে, সবই ডিটেলস দিয়ে দিয়েছে, সবই ডেট অনুযায়ী দেওয়া রয়েছে এখানে, কবে কি মিটিং হয়েছে সেগুলো আর কি। যেমন ধরুন এখানে কয়েকটা আমরা বলতে পারি, এত বড় চিঠি তো খুঁজে বার করা সত্যি কঠিন হয়ে যায়। এই তো যেমন ধরো কলকাতা ন্যাশনাল ক্যাম্প সেপ্টেম্বর 2022, বেঙ্গালুরু সাব চ্যাম্পিয়নশিপ জুলাই 2023, মানে বিভিন্ন সময় হয়েছে আর চায়না এবং সেখানে তার সঙ্গে আরো একটা লাইন লেখা আছে যে বেশ কিছুবার বা একাধিকবার প্রয়োজনে অপ্রয়োজনে টেলিফোনিক কনভারসেশন হয়েছে ইত্যাদি। এবং ফেডারেশন এখানে যে বক্তব্যটা রেখেছে যে তাকে স্বয়ং স্বাধীনভাবে সমস্ত বিষয়ে কাজ করতে দেওয়া হয়েছে, বাট সেটা তিনি যেটা বলছেন সেটা তাদের কাছে খুব শকিং। এবং আরেকটা বিষয় আপনাদেরকে না জানালে নয়, যে মাঝখানে একটা খবর হয়েছিল যে অ্যাস্ট্রোলজার, যে জ্যোতিষী দিয়ে যে টিম বানানো, এবং এটা ফেডারেশন তখন কিন্তু অ্যাডমিট করেনি, আজ কিন্তু ফেডারেশন অ্যাডমিট করছে। এবং যখন জ্যোতিষী দিয়ে টিম বানানো হবে, কারা দলে থাকবে না থাকবে, এমনকি সাপোর্ট স্টাফ, সেটাও জ্যোতিষী দিয়ে ঠিক হতো এবং সেটা এখানে লেখা হয়েছে। এবং
ফেডারেশন একটা শকিং বলছে আর কি। যখন কিন্তু আমার একটা এখানে বক্তব্য আছে যে যখন এইটা ঘটছে আরে তখনই তো আলোচনায় বসা উচিত ছিল। আমার মনে হয় তখন থেকেই হয়তো এই সমস্ত জিনিসগুলো শুরু হয়েছে। জানি না, আমরা জ্যোতিষীতে আমরা মুখে অনেকে বলি, হয়তো মনে মনে বিশ্বাস করি, এগুলো চলতে পারে। আমি মনে হয় এই জিনিসগুলো কখনো ফুটবলের আধুনিকতা, ফুটবল একটা সায়েন্টিফিক গেম, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঝাড়ফুঁক দিয়ে যদি খেলা হতো তাহলে যারা কালা জাদু করতো তারাই চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যেত। ব্যাপারটা ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ পারফরমেন্সের ব্যাপার। আর একটা বিষয় এখানে হয়েছে যে ভেস্ট তোমার যেটা হারিয়ে গেল চায়নাতে, সেই ভেস্ট নিয়ে কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা ভিপিএস বেন বলে, ভেস্ট বলে তো, ভিপিএস বেন ভেস্ট বলে যেটাকে, যেটা চায়না থেকে হারিয়ে গেছে। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে, দেখো হারিয়ে গেল এবং সেটা নিয়ে দেখো প্র্যাকটিসের একটা ইম্পর্টেন্ট পার্ট এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবল বা যে কোনো খেলাধুলাতে একটা টিম যখন পারফরমেন্স করে হাই পারফরমেন্সে, এই ভেস্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং সেটা চায়না থেকে হারিয়ে গেল এবং ফেডারেশন এখানে বলছে যে চায়না সফরে তো ছিলেন কোচ, সুতরাং কোচ এটা সম্পূর্ণ জেনে থাকবেন। আমার মনে হয় এটা জেনে থাকাটা বিষয় না, কোচ জেনে থাকলো বলেই যে গোটা বিষয়টা 2-2 মিলে গেল এটা বিষয় নয়। এটা অবশ্যই দামি জিনিস, কিন্তু সেটাকে জোগাড় করার দায়িত্বটাও ফেডারেশনের। সেটা হারিয়ে গেল বা মিসপ্লেস হয়ে গেল, তার বিনিময়ে ন্যাশনাল টিম এই ভিপিএস ভেস্ট না পেয়ে প্র্যাকটিসের একটু কমজোরি হবে, প্র্যাকটিসটা ঠিক প্রপারলি করতে পারবে না। আমার মনে হয় এটা ঠিক যুক্তি নয়। তুমি এটা কিছুটা হলে অন্তত এই পয়েন্টটা কোথাও গিয়ে মনে হচ্ছে যেমন ইগর নিজেকে বাঁচানোর জন্য কাদা ছড়াছড়ি করছেন, এআইএফএফও কিছুটা হলেও হয়তো এটা যুক্তি না, এটা সবারই ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে আমরা পারিনি, দামের জন্য পারিনি এটা বলা উচিত না। ন্যাশনাল টিম খেলছে সেখানে। এবং আর একটা বিষয় যে 4 জন স্টাফ পাইনি বলে বলেছে কোচ। মানে কোচ বলছেন যে আমি 4 জন স্টাফ নিয়ে গেছি, কিন্তু এআইএফএফ এর তরফে বলা হচ্ছে যে 13 থেকে 14 জন স্টাফ সব সময় থাকেন। ইভেন মানে এক্সট্রা গোলকিপার কোচ এবং ফ্রি কিক স্পেশালিস্ট কাজটা কি? ফ্রি কিক যাতে ভালোভাবে মারে, যাতে গোল হয় ফ্রি কিক থেকে, সেটা তো প্রমাণ দিতে হবে। মানে সেট পিস স্পেশালিস্ট আর কি, কর্নার প্রমাণ দিতে হবে তো, এটা ঠিকঠাক ফ্রি কিক করে একটা গোল করে প্রমাণ দিতে হবে তো যে হ্যাঁ ফ্রি কিক কোচ রেখে একটা কাজের কাজ কিছু হয়েছে। কাজটা কি? যাই হোক, আমার বক্তব্য হচ্ছে বা আমাদের বক্তব্য হচ্ছে ফেডারেশন এই যুক্তিগুলো দিচ্ছে যে তাদের পক্ষ থেকে কোনো রকম ত্রুটি রাখেনি। মাঝখানে বোধহয় কোনো একটা সৌদি আরবের ট্যুরে চার্টার ফ্লাইট চেয়েছিলেন, সেই চার্টার ফ্লাইটটা দিতে পারেনি ফেডারেশন, কিন্তু তাছাড়া যা যা চেয়েছিল সবই ফেডারেশন দিয়েছিল বলে বলছে ফেডারেশন বলছে আজকে। এরকম নানান বিষয় এর মধ্যে রয়েছে আর কি। আরো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় যুক্তি তোলো, দেখা যাক কি আলোচনা করা যায়। আর যেমন ধরুন বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে যে এই কাদা ছোড়াছুড়ির জায়গাতে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে লিখেছে যে ভারতীয় ফুটবলের কিছু হবে না, ও দেশে অন্ধকার আগামী দিনে খুলবে না কিছু। এটা প্রফেশনাল একজন মানুষ এটা বলতে পারেন না, এই শব্দটা এখানে লেখা রয়েছে। এটা আমাদেরও সেটাই বক্তব্য। এটা না, এই হতাশা নিয়ে আমার মনে হয় ভারতের মতো পিছিয়ে পড়া ফুটবল প্লেয়িং নেশন, আমার মনে হয় এই হতাশা নিয়ে আপনি যেতে পারেন, কিন্তু সেটা কোনো ইস্যু না। আমার মনে হয় এই প্রথম হলো যে কোনো কোচ চলে যাওয়ার সময় বলে গেলেন যে ভারতের কিছু হবে না। এই দেখো, প্রফেশনাল অ্যাপ্রোচের কথা বললে আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে ইগো স্টিমেন্স দাবি করেছেন এআইএফএফ এর জন্য তার হৃদরোগের সমস্যা হয়েছে, এবং এআইএফএফ যেটা বলছেন যে তার যে কোচিং টেনিওরটা ছিল তার মধ্যে তিনি হার্ট সার্জারি করিয়েছেন। তা একজন কোচ শুধু তো প্লেয়ারদের ফিট থাকলে হয় না, হেলথের দিক দিয়ে একজন কোচকেও ফিট থাকতে হয়। সেই ফিটনেস, সেই যে তার যে একটা হার্টের সমস্যা আছে, সেই বিষয়টা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এআইএফএফ এর থেকে লুকিয়ে গেছিলো ইগো স্টিমেন্স। মানে এটাও কিন্তু একটা অত্যন্ত বড় একটা লুকিয়ে গেছিল বলা ঠিক না, আমার মনে হয় গোটাটাই ফেডারেশন জানে, ফেডারেশন তখন বলেনি। হতে পারে, মানে এখন কাদা ছড়িয়ে দিয়েছি, চলো তুমিও ভুল করেছো বলি, আমিও ভুল করেছি বলি, কিন্তু সেটা আলটিমেটলি ভারতীয় ফুটবলের ক্ষতি হয়ে গেল আর কি। একটা মাঝখান থেকে 5-5টা বছর কালীনাথ হারিয়ে গেল আর কি।
এবং এখানে দেখো আমার একটা জিনিস বলার, যে হৃদরোগে আক্রান্ত হয়েছি তোমার ফেডারেশনের চাপ নিতে গিয়ে, এটা একদম কোনো কথার কোনো মানে মাথা মুন্ডু নেই, এরা পাড়ার আলোচনার মতো আর কি। যে আমি ফ্যামিলি প্রেশার নিতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, তার এটা বিষয় নয়। তোমার শরীরে একটা অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয় এবং উত্তেজনা বাড়তে পারে, তার জন্য হার্টের খুব একটা হার্টের দুর্বলতা যত তেল এসব খাবে সেখান থেকে একটু একটু করে তৈরি হয় আর কি। হ্যাঁ, আমার মনে হয় একটা জিনিস হচ্ছে, দেখো ভারতীয় ফুটবলে হি ওয়াজ দ্য এক্সপেন্সিভ কোচ, কিন্তু রেজাল্টটা এক্সপেন্সিভ কিছু হয়নি, রেজাল্টটা একটা ভালো হওয়া উচিত ছিল। এবং এখানে একটা ফেডারেশন একটা জিনিস বলেছে, তার যে প্লেইং স্টাইল সেটাই কেউ বুঝে উঠতে পারেনি। আজকে এই লেখাটি আপনারা পাবেন নিশ্চয়ই, আমাদের মুখের কথা প্লেইং স্টাইল বা তার যে ট্যাকটিস সেটা কি চাইছেন সেটা কিন্তু আমরাও বুঝতে পারিনি। আমরা যারা সাধারণ দর্শক তারা বুঝতে পারেননি যে তিনি কি করতে চাইছেন, তিনি কি হাই প্রেসিং খেলতে চাইছেন, তিনি কি কুইক কাউন্টার অ্যাটাক খেলতে চাইছেন, না তিনি একটা বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড খেলতে চাইছেন। নানান রকমভাবে ফুটবল হয়, ট্যাকটিস হয়, সেটা কিছুই খেলা হয়নি। এবং যেটা দেখলাম, এটা জানি না ফেডারেশন এর সঙ্গে যুক্ত আছে কিনা, হাতে গোনা 2-3টে টিম তাদের সমস্ত প্লেয়ার নিয়েই এই সমস্ত চক্রান্ত চলা, এটা আলটিমেটলি না ইন্ডিয়ান ফুটবলের বিশাল বড় ক্ষতি হয়ে গেল। আজ ফেডারেশন এত বড় একটা চিঠি দিল, আগের দিনে একটা বিশাল বড় একটা প্রেস মিট করেছে কলকাতার বা বাংলার বা ভারতের সমস্ত সাংবাদিকদের নিয়ে, তোমার ইগস্ট ম্যাচ, তার বিনিময়ে এত লম্বা একটা চিঠি দিল ফেডারেশন, তার বিনিময়ে আবার নিশ্চয়ই কিছু বলবে যে ওরা বুলশিট, এটা কথার কোনো মানে নেই, এরকম এরকম লিখেছে ফেডারেশন। আবার দেখো ফেডারেশন ছোট হওয়া মানে আমাদের দেশ ছোট হওয়া, সেটা দেশ ছোট হওয়া মানে আমাদের সবারই মাথা নিচু হওয়া, মাথা লজ্জায় হেট হয়ে যায়। এই জিনিসটা কি করে অন্তত পক্ষে টেবিলে মিটিয়ে নেওয়া যেত আগে, গোল্ডেন হ্যান্ডশেক অনেক রকমভাবে হয়, সেগুলো আগে থেকে করে নেওয়া যেত। সেইটা পটুতা বা চাতুরি সেটা ফেডারেশনের একটু আগে থেকে দেখানো দরকার ছিল। ঘাচাং ফু করে কেটে না দিয়ে একটু ঠান্ডা মাথায় এই অপারেশনটা অনেক আগেই করে দেওয়া যেত। রিনিউ করার আগে ভাবা উচিত ছিল, এটা রিনিউ করা উচিত হচ্ছে কি উচিত হচ্ছে না। যার কোনো আক্ষরিক অর্থে কোনো পারফরমেন্স নেই তার রিনিউ কেন হবে, সেই প্রশ্ন আমাদের দিক দিয়ে তো থাকবে। দেখো আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং কিন্তু 124, এবং যে র্যাঙ্কিংটা নিয়ে গর্ব তো দূরের কথা, মানে লজ্জায় মুখ দেখানোটাও কঠিন কাজ। একদমই তাই স্যার। আর একটা বিষয় যেটা এই চিঠির শেষে লিখেছে যে আইএফএফ যে নতুন কোচ তারা সন্ধানে আছে, নতুন কোচ আনবে, নতুন ভাবে নতুন কোচ তো আসবে, সেটা আসবে, কিন্তু কথা হচ্ছে এই যে কাদা ছোড়াছুড়িটা হলো, কোনো ভালো কোচ কি আসার আগে দুবার ভাববেন না যে এরকম তো পরিস্থিতি ভারতীয় ফুটবল? না না না, আমার মনে হয় না ওটা বিষয়। এটা দেখো সমস্ত কিছু এক্সিট ক্লজে এবং কাগজে পত্র সব লেখা থাকে, সবকিছু প্রফেশনাল। বরং আমাদের যে এই বিষয়টা শেষটা যেটা হলো, এটা আনপ্রফেশনাল হলো ফেডারেশনের দিক দিয়েও এবং ইগরের দিক দিয়েও। ঠিক আছে, এটা খুব প্রফেশনাল জায়গা। আমি তোমায় সাফল্য দেব আর তুমি আমায় অর্থ দেবে, এবং সাফল্যের রূপরেখাটা তো দেখাতে হবে। বছরের পর বছর কেটে যাচ্ছে, আমার কোনো সাফল্য নেই, এটা হতে পারে না, এটা হতে পারে না কখনো। এটা একটা কোচের, যদি তিনি সত্যি প্রফেশনাল এবং কোয়ালিটি কোচ হয়ে থাকেন, তবে তিনি বলে দেবেন দিস ইজ মাই লাস্ট ট্যুর, এটাই আমার লাস্ট খেলা, আমি এতে কিছু করে দেখিয়ে দেবো না তো আমি বেরিয়ে যাবো। আমি একটা হিউজ টাকা পাই বলে আমার সেটা করেই যেতে হবে, আমার কোনো কিছু বলার নেই, কিছু করার নেই। আরে ভাই, এটা সরকারি চাকরি না যে আমি পারফরমেন্স না করলেও, শুধু দিনের শেষে সই করলেও আমার অ্যাকাউন্টে মাসের শেষে টাং করে একটা শব্দ হয় মোবাইলে, এটা হতে পারে না। তোমাকে এখানে পারফর্ম করতে হবে, এটা দেশের স্বার্থ জড়িত রয়েছে। আমি ধরে নিচ্ছি ভারতীয় ফুটবল জিরো, কিন্তু জিরোটাকে তো একে নিয়ে যেতে হবে এবং একটাকে দুয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কি পরিকল্পনা করেছো? তুমি তো হেড কোচ, তুমি তো এই টোটাল অপারেশনের হেড। ন্যাশনাল টিম যেভাবে ফুটবল খেলবে, ন্যাশনাল টিম কিন্তু সমস্ত খেলাকে পথ দেখায়। ন্যাশনাল টিম কিন্তু একটা নারী ফুটবলকেও পথ দেখায়, একটা বাচ্চাদের ফুটবলকেও পথ দেখায়, কিন্তু সে ন্যাশনাল টিমের হেড কোচ যখন তুমি হয়েছো, তোমার দায়িত্ব অনেক ভাই। আমার কথা হচ্ছে এইটা, সেখানে দেখো একটা কোয়ালিটি কোচ, দেখো ইগরের তো অতীতে কোনো বড় সাফল্য নেই কোনো টিমকে নিয়ে আমাদের মতন পিছিয়ে পড়া ফুটবল প্লেইং নেশনকে টেনে নিয়ে। তিনি তো গা সেটিং নন, তিনি তো বোরা মিলিটোনোভিচ নন, যাদের ম্যাক্সিমাম ট্র্যাক রেকর্ড হচ্ছে ছোট দলকে নিয়ে ভালো পর্যায়ে খেলা, সেটা তো নন তিনি। সুতরাং দেখো, যারা চ্যালেঞ্জ নেওয়ার তারা চ্যালেঞ্জ নেবে, তারা কিন্তু ডোন্ট কেয়ার করবে। আমি তোমার একটা কথা বলছি, শোনো, ধরে নিচ্ছি যে সমস্ত কথাগুলো কানে আসে, ফেডারেশন প্লেয়ার চাপিয়ে দিত, এই কে নিতে হবে, বা এই যে ফেডারেশন না হোক বা ফেডারেশনের যারা গাছপালা রয়েছে তারা হয়তো এটা করতো, এবং এর সঙ্গে বড় বড় টিমগুলোর সঙ্গে ন্যাশনাল টিম পর্যন্ত প্লেয়ারদের
হয়তো এজেন্ট মারফত একটা অর্থনৈতিক একটা কানেকশন হয়তো রয়েছে, হ্যাঁ সেটা সব হয়তো, আমি তোকে দেখিনি আমার চোখে, আমি ধরে নিচ্ছি এগুলো সমস্ত কিছু হচ্ছে। দেখো যাদের দেশের ফুটবল পিছিয়ে তাদের দেশে এগুলো হয়, আমাদের যেগুলো হয় ঠিক আছে, যে প্লেয়ারটি মুম্বাই সিটি এফসিতে সই করবে তাকে বলে দেওয়া যে তুমি ন্যাশনাল টিমেও খেলতে পারবে, তুমি সেই এজেন্টই ঠিক করে দেবে, দুটো এজেন্সি আর কি, দুটো যোগসূত্রতা সেই ঠিক করে দেবে, কেননা এজেন্ট মারফতই ইন্টারন্যাশনাল কোচ আর দেশের কোচ সবই আসে, এজেন্টের নানান রকম সম্পর্ক থাকে, সে সম্পর্ক কোথা থেকে কোথায় 2-2-4 হয়ে যাবে কেউ জানে না। কিন্তু আমার কথা হচ্ছে দেখো, যারা পারফর্ম করতে আসবে যে কোচ, সে কিন্তু কোনো সিলেক্টিভ টিমকে সে পাত্তা দেবে না, সে কিন্তু নিজে ঠিক করবে তার টিমটা কি। আমার দেশের সুনীল ছেত্রী, ইনি সুপারস্টার, মহাতারকা, সর্বকালের শ্রেষ্ঠ, একে রাখতেই হবে, তারপরে তুমি টিমটা বানাও, বুঝলেন দাদা? ইনি হচ্ছেন সেরা, ইনি হচ্ছেন সাহাল আব্দুল সামাদ, এ হচ্ছে ভারতের সেরা সেন্ট্রাল মিডফিল্ডার, আপনি কিন্তু একে বাদ দিতে পারবেন না। ইনি হচ্ছেন সন্দেশ জিঙ্গান, ভারতের সেরা সেন্টার ব্যাক, একে বাদ দিয়ে আপনি, ইনি গুরপ্রীত, ইনি কিন্তু আমাদের অ্যালিসন বেকার, একে বাদ দিতে পারবেন না। এইসব কথা বলে তো লাভ নেই, কেউ বলে দিয়েছে বলে আমি টিম বানাবো, আর তুমি কোচ, তুমি কিসের কোচ তাহলে? এই কোচ, এই টিম যা এখন দেখতে পাচ্ছি তো আমিও কোচিং করে দিতে পারবো। সুভাশিস না খেললে কে খেলবে আমি জানি, তুমিও জানো, একটা বাচ্চা ছেলে হয়ে একটা মিডফিল্ডার ধরো থাপা না খেললে সুরেশ খেলবে সবাই জানে, এটার জন্য কোচ হতে হয় না। আর তাদের খেলাটা কি আমি সবাই জানি, তারা এর বেশি কিছু খেলতেও পারবে না, এর থেকে কমও খেলতে পারবে না। তো এই দিয়ে তো আর ইন্ডিয়া তো ভালো কিছু করবে না, ভালো কিছু করতে গেলে যেটা দরকার সেটা কি করা হয়েছে? এখানেই তো আসল। আমি আগের দিনে বলছি, আবারও বলছি, আমার যেটা মনে হয় বা আমরা আলোচনা করি সবসময়, আমাদের যেটা মনে হয় যে সিস্টেম চেঞ্জ করা উচিত। সিস্টেমটা কি চেঞ্জ করা উচিত সেটা সবাই বলে, সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে আমরা কি স্টাইলে ফুটবল খেলবো, আমরা কোন ফিলোসফিতে ফুটবল খেলবো, আমাদের ফিজিক, আমাদের মাইন্ডসেট, আমাদের এজিলিটি, এবিলিটি, আর আমাদের সারা জীবন পরাজয়ের ইতিহাস, এটার উপর ভিত্তি করে আমাদের ফিলোসফি সেট করতে হবে। ধরে নিচ্ছি আমাদের লং বল খেলার ক্ষমতা নেই, এই তো সব চেয়ারা, এই তো সব রোগা, লং বল খেলার ক্ষমতা আছে না, কখনোই না। উপরে ছেড়ে দেবে, দুজন 1:1 হবে, তুমি তো বলই পাবে না, ও উপর থেকে টেনে নেবে, নামিয়ে পা দিয়ে নামিয়ে নেবে, ধরতেই পারবে না। তাহলে কি হলো, অনেক রকম ভাবে ভারতীয় ফুটবলের নানান রকম প্ল্যান হয়েছে। চলো তাহলে পাঞ্জাবি ছেলেদের সুযোগ দিই, দেখা গেল পাঞ্জাবি ছেলেদের সুযোগ দেওয়া হলো, কিন্তু কথা হচ্ছে যে মেধাটাই হারিয়ে গেল। সুতরাং তুমি তো ওইভাবে হবে না, তোমার মিক্সিং করতে হবে। মিক্সিং করেও তো কাজের কাজ কিছু হচ্ছে না। দেখো রহিম সাহেবের পরে আর ভারতীয় ফুটবলে প্রপার কোচ কেউ আসেনি, যে আলটিমেট পজিশন ওয়াইজ কি কোয়ালিটির প্লেয়ার দরকার, সেটার জন্য অত সহজ ছিল না। ওই যে টিমটা রহিম সাহেব বানিয়েছিলেন 62-র জাকার্তা, দক্ষিণ কোরিয়া সেদিনও ভালো দল ছিল, আজও ভালো দল, তারাও সেদিন পৃথিবীর ফুটবলে একটু একটু করে টাচ করে আসতো, এখনো সেটাই করে। আর আমরা ওখানে ছিলাম, আমরা এখানে নেমে গেছি। আমরা হাঙ্গেরি মানে সেই সময় 50-এর দশকের হাঙ্গেরি মানে ওয়ার্ল্ড বিট করা টিম। এখনকার তুমি এই হাঙ্গেরি দেখছো, এই হাঙ্গেরি আর ওই হাঙ্গেরি আলাদা, কিন্তু সেই হাঙ্গেরির সঙ্গে আমরা ফাইট করছি, অথচ আজকে তাদের সঙ্গে দেখা হওয়ার কথা ভাবতেই পারি না। আসলে ওই রহিম সাহেবদের মতো ডোন্ট কেয়ার হয়ে দল তৈরি করার ক্ষমতা, আমার এই ফিলোসফিতে আমার এই প্লেয়ার লাগবে, এখানে আমি কোনো স্টার মানি না, আমি কোনো, আমার টিম, এটা দিস ইজ মাই টিম, এটা বলার ক্ষমতা আছে। তুই আমাকে বলো তো, যে টিমটা ইগর স্টিমেস করেছে, সেই ইগর স্টিমেসের আগে যিনি কোচ ছিলেন কনস্টান্টাইন, সেই টিমটা তো এই টিমটা, ইগরের কি টিম? ইগরের জায়গায় আমিও থাকলে একই খেলিয়ে দিতাম। এর আবার কোচিং করাতে হয় নাকি? তোমাকে যারা ফিলোসফি, তুমি তো কিছুই করতে পারলে না, ফেডারেশন বলছে না তোমার যে প্লেইং স্টাইল, তোমার এটা কেউ বুঝতেই পারলো না। একদম ঠিক কথা বলেছে। এই জায়গাটা বলার জন্য আমি এতটা সময় নিলাম। ভবানীপুরের কোচ সাইদ রহমানের নিজস্ব একটা ফিলোসফি আছে, একটা কিবুভিকোনের একটা নিজস্ব ফিলোসফি আছে, একটা আন্দে চেন্নিসাবের একটা নিজস্ব ফিলোসফি আছে, একটা মর্গ্যানের নিজস্ব ফিলোসফি ছিল, একটা সার্জিও লোবেরার নিজস্ব ফিলোসফি আছে, প্লেইং স্টাইল আছে, সেট টিম আছে, যেখানে যা দেখবে একসঙ্গে সব প্লেয়ারগুলো চলে যায়।
আসলে ওদের ছাড়া মনটা ভুলে যায়, বুঝতে হবে তো। একটা আন্তোনিও লোপেজ হাভাসের নিজস্ব স্টাইল আছে, এটা এটা হাভাসের টাচ। তুমি গন্ধ শুকলে বুঝতে হবে এটা হাভাসের টাচ। একটা কোচ এলেন, এত বছর কাজ করলেন, নিজস্ব কোনো টাচ নেই, কিছুই হলো না, শুধু ন্যাশনাল টিম, ওই টিম থেকে প্লেয়ার গুলোকে নিয়ে এসো, খেলা হয়ে গেল, হয় না, কোনদিনই না। যাই হোক, এইগুলো চলতে থাকবে এবং খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে আমাদের ভারতীয় ফুটবল 124 এবং সেটাকে রাস্তায় নামিয়ে নিয়ে এসে পেছন থেকে ঢিল মারা হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে। আর আমরা তো ফুটবলেরই কাজ করি, সেটা আমাদের দেখতে হচ্ছে। যারা দর্শক বন্ধুরা আছেন তাদেরকেও দেখতে হচ্ছে। আসলে আজকের যেটা বললাম, আজকে কোনো ট্রান্সফার নিউজ না, এমন একটা বিষয় নিয়ে বসেছি যেটা নিয়ে আমরা প্রচণ্ডই হতাশ, উদ্বিগ্ন এবং দুঃখ লুকিয়ে রাখারও জায়গা থাকছে না আর। এবং আপনারাই জানান কমেন্ট বক্সে এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মানে মতামত, এবং ভিডিওটি ভালো লাগার কথা না, কারণ টপিকটা এমন না সাইবদা, মানে শেষ করতে গিয়ে মনটা এমন খারাপ হয়ে যাচ্ছে যে বলবো ভিডিওটি ভালো লাগলে সেরকম আসছে না। ভিডিও ভালো লাগা, আমি না একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে ভালো লাগানোটা বিষয় নয়, সত্যি কথা যদি খারাপ লাগে সেটাই বিষয়। এক্সট্রা টাইম।